আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন 46তম বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি অংশের যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো আজকে আমরা ডিটেইলসে সমাধান করব। আমরা যতটা সম্ভব ভিডিওটা একটু ইলাবোরেট করব যাতে করে আপনারা খুব সুন্দরভাবে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে পারেন। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো শুরুতেই খেয়াল করেন 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। অর্থাৎ নিচে যে 4টা ভগ্নাংশ দেয়া রয়েছে এই 4টা ভগ্নাংশের মধ্যে যে কোনো একটা ভগ্নাংশ রয়েছে যেটা 2/3 থেকে বড় রয়েছে। তার মানে অবশ্যই বাকি 3টা কি আছে, বাকি 3টা ছোট আছে। আমরা যদি খুবই সহজে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে চাই যে কোনটা বড় বা কোনটা ছোট, তাহলে আমরা কম্পেয়ার করব। তো কার সাথে কম্পেয়ার করব? 2/3 সাথে। আমরা প্রথমে 2/3 এটা লিখলাম। লিখার পরে যেটা করব সেটা হচ্ছে 2/3 সাথে 33/50 কম্পেয়ার করব। তাহলে প্রথমে লিখব 33/50। এর সাথে 8/11 কম্পেয়ার করব। আমরা সিরিয়াল অনুযায়ী লিখব 8/11। 3/5 আমরা লিখব, উপরে 3 তার নিচে হচ্ছে 5। এরপরে 13 তার নিচে 27 আমরা লিখব, তাহলে 13/27। ওকে, এভাবে আপনারা একবার লিখে নেবেন। লিখে নিয়ে আমি একটু অন্য কালার ব্যবহার করছি। যেটা করবেন আপনারা কম্পেয়ার, যে এই কোণাটা আগে গুণ করবেন, অর্থাৎ এই কৌণিক উপাদানটাকে গুণ করবেন। গুণ করে প্রথমটার নিচে বসাবেন। 50 দুগুণ কত হয়? 100। এরপরে এই কোণাটা গুণ করবেন। 3×33 কত হয়? 99। ওকে, আচ্ছা বলেন তো দেখি এখন কোনটা বড়? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে 100 আর 99-এর মধ্যে বড় কোনটা? 100 বড়। তাহলে আমরা বলতে পারি যে 99 সংখ্যাটা হচ্ছে ছোট, নিঃসন্দেহে। তাই 99 বরাবর যে জিনিসটা রয়েছে, অর্থাৎ এই যে 33/50 সেটা কিন্তু ছোট, আর 2/3 কিন্তু বড়। তাই আমরা এটাকে কেটে দিতে পারি। ওকে, এটা হচ্ছে 2/3 থেকে, তাই এটা ছোট। তার মানে আমরা এটা বুঝে ফেললাম। এইবার আমি একটু কালো কালার ব্যবহার করছি। তো দেখেন এবার এই দুটো আমরা আগে গুণ করব, কেননা এটা আর এটার মধ্যে আমরা কম্পেয়ারটা করব। তাহলে 2 আর 11 গুণ করলে 11 দুগুণ কত হবে? 22। 3 আর 8 গুণ করলে 3×8 কত হবে? 24। ওকে, তার মানে এই কোণাটা গুণ করে আমরা প্রথমটার নিচে বসাবো। আচ্ছা বলেন তো কোনটা বড়, 22 বড় নাকি 24 বড়? তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 24 বড়। তার মানে আমরা বলতে পারি যে 2/3 থেকে 8/11 অবশ্যই বড়। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8/11। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ঠিক আছে, আপনারা যদি কম্পেয়ার করে দেখেন তাহলে দেখবেন যে 3/5 এবং 13/27 অবশ্যই 2/3-এর চেয়ে ছোট। তাই নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 8/11। যেহেতু অ্যান্সার চলে এসেছে সেক্ষেত্রে আমরা আর বাকি অপশনগুলো টেস্ট করছি না। তো এই হচ্ছে 1 নম্বর অঙ্ক। আমি আবারও বলছি, আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করা হয়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আপনারা। ওকে, এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বরটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো আপনারা জানেন এই সুদের অঙ্কগুলো 2 ধরনের হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এই অঙ্কটা যেহেতু আমাদের চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত, দেখেন এখানে বলা আছে যে চক্রবৃদ্ধি কথাটা, যেহেতু চক্রবৃদ্ধি তার মানে আমাদের সুদের উপর সুদ হিসাব করতে হবে। আমি আবার বলছি, সরল সুদ যদি হয় তাহলে সরাসরি সুদ, আর যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে মানে চক্রবৃদ্ধি কথাটা যদি অঙ্কের মধ্যে লেখা থাকে তাহলে সুদেরও সুদ কাউন্ট করতে হবে। তাহলে কত টাকা? বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তার মানে 400 টাকা আমরা যদি ব্যবসায় মানে সুদের উপরে বিনিয়োগ করি তাহলে 2 বছর পর 5% সুদে আমি কত টাকা সুদে মূলে ফেরত পাবো? চক্রবৃদ্ধি মূলধন মানে বোঝায় আসল প্লাস সুদ সমেত যেটা আমি ফেরত পাবো সেটা। ওকে, তাহলে মোট টাকা হচ্ছে 400। 400 টাকার কত পার্সেন্ট? 5%। তাহলে গুণন 5%। তাহলে 5% মানে কত? 5% মানে 400 টাকার আমরা বলতে পারি 400 গুণন উপরে 5 তার নিচে হচ্ছে 100। এটা হলো 400 টাকার 5%। তাহলে 2 কেটে দিলাম, 4×5 কত? 20 টাকা। তার মানে আমরা বলতে পারি অবশ্যই সরি একটা কল এসেছিল, তো আমরা যেখানে ছিলাম একটু কন্টিনিউ করি আমরা। তো দেখেন কি ছিল যে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের
চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে 400 টাকার 5% হারে আমরা 1 বছরের তো আগে বের করি, তাহলে আমরা 1 বছরের সুদ পেলাম কত টাকা? 20 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছর পর সুদে আসলে বলেন তো কত টাকা থাকলো আমার কাছে? 420 টাকা। এটা হচ্ছে প্রথম বছর পর আমার কাছে 420 টাকা সুদে আসলে আছে। যেহেতু 2 বছরের চক্রবৃদ্ধি বের করতে বলেছে, তাহলে এটার উপর আবার 5% সুদ। দেখেন এখানে কিন্তু সুদেরও সুদ জড়িত রয়েছে। তাহলে 5% মানে 5/100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 5 2 10, আর 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 21 2 42। তাহলে কত টাকা সুদ পেলাম আমরা? 21 টাকা। তাহলে আসল ছিল এক্ষেত্রে 420 টাকা, আর সুদ হলো 21 টাকা। তাহলে 21 আর 420 কত হয়? 441 টাকা। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের খ নম্বর উত্তরটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তো এখানে 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যা, সে সংখ্যা দুটা 101 হতে পারে, হচ্ছে 102, 5, 7, 120, 140, 200, যে কোনোটা হতে পারে। তবে কন্ডিশন হচ্ছে ওই সংখ্যা দুটির যোগফল 300 এর চেয়ে বেশি হওয়া যাবে না, মানে 300 হইতে হবে, এক্স্যাক্টলি 300। তাহলে সংখ্যা দুটির অনুপাত, তো অনুপাতগুলো যেহেতু দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে আমরা একটু গেস করতে পারি, ধরতে পারি এটা হচ্ছে x আর এটা হচ্ছে 9x। এক্ষেত্রে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 5x। একইভাবে এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 3x, এবং এটা হচ্ছে 3x, এবং এটা হচ্ছে 5x। তাহলে আমরা প্রথম থেকে যাই অপশন টেস্টের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি x প্লাস 9x ইকুয়াল হচ্ছে 300। ঠিক আছে, যেহেতু একটা সংখ্যা 1 আর একটা সংখ্যা হচ্ছে 9, তাহলে আমরা 1কে 1x বা x ধরলাম, আর 9কে 9x আমরা ধরে নিলাম। তাহলে দুইটার যোগফল হচ্ছে কত? 9 আর 10, তাহলে 10x ইকুয়াল টু আমাদের 300। তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু আমাদের কাটাকাটি করলে কত হয়? 30। তাহলে x এর মান হচ্ছে আমাদের 30, এই যে x এর মান হচ্ছে আমাদের 30, আর 9x এর মান 3 নং 27, তার মানে 270। তাহলে যেহেতু বলেছে 100 হতে বড়, তার মানে আমরা দেখতে পাচ্ছি 100 হতে ছোট 30, এটা উত্তর হবে না। এবার আমরা পরেরটা যাই, তাহলে আমরা বলতে পারি 2x আর হচ্ছে 5x, এই দুটো আমরা কি করব? যোগ করব। তাহলে কত হয়? 5 আর 2 7x ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে আমরা বলতে পারি 7x ইকুয়াল টু 300, তার মানে x ইকুয়াল টু 300কে 7 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশন আসতেছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই উত্তরটাও হবে না, কেননা এখানে দুটোর যোগফল 300, তাহলে ফ্র্যাকশন আসলে 300 হওয়ার পসিবিলিটি অনেক কম। তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা পরের এই যে 2x এবং 3x এটা কল্পনা করি। তাহলে ধরলাম একটা 2x একটা 3x, তাহলে 2x প্লাস 3x ইকুয়াল টু কন্ডিশন অনুযায়ী কত হবে? 300 হবে। তাহলে ধরে নিলাম 300। তাহলে 5x ইকুয়াল টু কত? 300। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমাদের হবে উপরে 300, তার নিচে হচ্ছে 5 বা 5। তাহলে 5 6 30, তার মানে 5 7 300। তাহলে x, তার মানে 2x কত হচ্ছে? 60 2 120, আর 3x হচ্ছে 318, তার মানে 180। তাহলে নিঃসন্দেহে 120 এবং 180 হচ্ছে 100-র চেয়ে বড়, এবং এই দুটোর যোগফল হচ্ছে 300। তাহলে আমরা বলতে পারি আমাদের গ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ওকে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x² - 7x + 12 লেস দেন ইকুয়াল 0 এর সমাধান সেট। মনে রাখতে হবে সমাধান সেটে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। ওকে, অসমতার সমাধান সেটে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে অ্যান্সারগুলো দিই। তো এখানে থার্ড ব্র্যাকেট কোথায় রয়েছে? থার্ড ব্র্যাকেট রয়েছে কিন্তু 3 আর 4-এ, আর বাকি সবগুলো কিন্তু দেখেন প্রথম বন্ধনী, এখানে আবার তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী মিক্স। আমরা কিন্তু এভাবে চিন্তা করেও এটাকে দাগিয়ে আসতে পারি। ওকে, এটাকে দাগিয়ে আসতে পারি যাদের অঙ্ক সম্পর্কে একেবারে পূর্ণাঙ্গ ধারণা রয়েছে। কিন্তু যদি আপনারা অঙ্কটা করতে চান, তাহলে আপনারা কিভাবে করবেন? অঙ্কটা দেখেন, আমি বসাচ্ছি x² - 7x প্লাস হচ্ছে 12 লেস দেন ইকুয়াল 0। তাহলে বা আমরা বলতে পারি x², তাহলে 12কে আমাদের 7 বানাতে হবে, মানে গুণ করলে 12 হয় আর যোগ বিয়োগ করলে 7 হয়। তাহলে আমরা বলতে পারি -4x - 3x প্লাস 12 লেস দেন ইকুয়াল 0। আমরা কিন্তু মিডল টার্ম করে ফেললাম। তাহলে বা x কমন নিলে x - 4 থাকে, মাইনাস x কমন নিলে -3 কমন নিলে, এখানে কিন্তু 3 কমন যায়। ঠিক আছে, তাহলে 3 কমন নিলে কি থাকে? x - 4 থাকে। এখানে দেখেন প্লাস আছে, আমি মাইনাস কেন বসালাম? কেননা মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে লেস দেন ইকুয়াল 0। তাহলে বা x - 3, এই যে বাইরে যেটা রয়েছে সেটা, আর দুটো x - 4 এর মধ্যে একটা,
x মাইনাস 4, তাহলে লেস দেন ইকুয়াল 0। তাহলে আমরা কি বলতে পারি যে x এর মান কত থেকে 3 আর 4, মানে 3 থেকে শুরু করে 4 পর্যন্ত হতে পারে। তাহলে যেহেতু এটা সমাধান সেট, তো সেক্ষেত্রে আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করে অ্যান্সারগুলোকে রাখবো। তার মানে অবশ্যই 3, 4 এবং থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মধ্যেই কিন্তু এটা হবে। তো এবার আমরা 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 2, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল 1 হলে এক্স প্লাস 2y হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x হোল স্কোয়ার এর মান কত? ওকে, তো দেখেন আমরা কিন্তু জানি যে এখানে দুটো মান দেওয়া আছে, একটা এটা আর একটা হচ্ছে এটা, আর অঙ্ক করতে হবে এটা থেকে। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা সরাসরি তুলব। তাহলে অঙ্কটা তুললে কি হবে, এক্স প্লাস 2y তার উপর হোল স্কোয়ার প্লাস এরপরে রয়েছে y প্লাস 2z, তাহলে y প্লাস 2z তার উপর কি হোল স্কোয়ার প্লাস রয়েছে এখানে দেখেন z প্লাস 2x তার উপর কি হোল স্কোয়ার, এটার মান জানতে যাচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু এখানে 3 বার পড়েছে। তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a বলতে x ইন্টু b বলতে 2y, আমরা একেবারেই ভেঙে ভেঙে করাচ্ছি, প্লাস বি স্কোয়ার মানে 2y এর উপর যদি হোল স্কোয়ার করি তাহলে 4y স্কোয়ার হয়, প্লাস এই যে প্লাসটা আমি এখানে বসালাম, y স্কোয়ার আমি বসালাম y স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বলতে y হচ্ছে এখানে a ইন্টু b হচ্ছে 2z, তাহলে প্লাস 2z তার উপর হোল স্কোয়ার তার মানে 4z স্কোয়ার। ওকে, প্লাস এই যে প্লাসটা বসালাম এখানে জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু জেড ইন্টু 2x প্লাস 2x এর উপর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার। আচ্ছা বলেন তো দেখি এখানে এক্স স্কোয়ার আমি একটু অন্য কালার ব্যবহার করি তাহলে আপনাদের সুবিধা হবে, যে এক্স স্কোয়ার মিল রয়েছে, তাহলে আমরা বলতে পারি 5x স্কোয়ার। এরপরে 4y স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে প্লাস 5y স্কোয়ার, সিমিলার জিনিসগুলো আমরা যোগ করছি, 4z স্কোয়ার তার মানে প্লাস 5z স্কোয়ার হলো। এখন এখানে কত আসে বলেন তো দেখি, এখানে 2 দুগুণ 4xy, তাহলে প্লাস আমরা দিলাম 4xy বা 4xy, এখানে দেখেন কত হয় প্লাস 2 দুগুণ 4yz বসালাম, এখানে দেখেন কত হয় প্লাস 2 দুগুণ 4zx বা xz, তাই না? এখন এখানে কি কমন নেওয়া যায়, 5 কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখানে কি কমন নেওয়া যায় 4 বা 4, তাহলে হয় এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে জেড এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান কত দেওয়া আছে 2, বসাই দিলাম 2 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান কত দেওয়া আছে 1, বসাই দিলাম 1, তাহলে ইকুয়াল 5 দুগুণ কত হবে 10 প্লাস 4 একে কত হবে 4, ইকুয়াল হচ্ছে 14 অ্যান্সার। তার মানে নিঃসন্দেহে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। ওকে, তো এভাবে বুঝে বুঝে করতে হবে অঙ্ক, যদিও এখানে একটু সময় লাগলো, তবে আপনারা যদি করতে পারেন অঙ্ক পরীক্ষার হলে তাহলে খুবই ফাস্ট এবং 50 সেকেন্ডেরও কম সময়ে এই অঙ্কটা কিন্তু করা সম্ভব। তবে অঙ্ক করতে জানতে হবে, বেসিক জানতে হবে, তাছাড়া কিন্তু আপনারা অঙ্ক বুঝতে পারবেন না। তো অঙ্কের বেসিক কোর্স রয়েছে আমার, এই মুহূর্তেই কোর্সটা চলমান রয়েছে, 2-1টা ক্লাস হয়েছে মাত্র। তো আপনারা যারা কোর্সটা করতে চান 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা রিটেন প্রথমে শিখব সব ধরনের অঙ্কের, সব ধরনের চাকরির পরীক্ষার অঙ্কের, তবে মনে রাখতে হবে ব্যাংক বাদ দিয়ে। ওকে, ব্যাংক বাদ দিয়ে যত ধরনের পরীক্ষা আছে সবগুলোর জন্যই আপনারা এই কোর্সটা করতে পারবেন। এবং শুরুতে আমরা রিটেন শিখব 3 মাস, শেষের দিকে আমরা প্রিলির অঙ্কগুলো প্র্যাকটিস করব, মানে এমসিকিউ বেস প্র্যাকটিস করব 1 মাস। এই মোট 4 মাস মেয়াদী একটা কোর্স, যার কোর্স ফি হচ্ছে 2000 টাকা ফিক্সড। ওকে, তো আপনারা অবশ্যই এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কোর্স সম্পর্কে ডিটেলস জানার থাকলে আপনারা জেনে নিতে পারবেন। ওকে, আপনারা শিট পাবেন, হচ্ছে পুরো কোর্সটা লাইভে হবে, পাশাপাশি কিছু রেকর্ডেড ভিডিও পাবেন এবং অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কোর্সের বিস্তারিত ছোট করে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক এটা এসেছে। তো আমরা কি করতে পারি, 3x - y = 3, এটা শুরুতে লিখি, অঙ্কে যেটা যেটা আছে 3x - y = 3 লিখলাম। এরপরে কি রয়েছে 5x + y রয়েছে, আমরা লিখলাম 5x + y ইকুয়াল কত দেওয়া আছে আমাদের 21। মান বের করতে হবে x এবং y এর,
তাহলে আমরা ডান সাইড দিয়ে লিখে রাখলাম এক্স কমা ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের আদলে আছে, আমরা এইভাবেই রাখলাম। অ্যান্সারগুলো দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি এরকম অঙ্কের ক্ষেত্রে? আমরা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কাটাকাটি করে যোগ বিয়োগ করে এটা কেটে দিলাম। মনে রাখেন এটা 1 নং সমীকরণ আর এটা ধরেন 2 নং সমীকরণ, আন্দাজেই আপনারা ধরে নিলেন একটু। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 আর 3 8, 8x ইকুয়াল টু 21 আর 3 24। তাহলে বলেন তো x ইকুয়াল টু 24 কাট দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে x এর মান 3, শুরুতে যেহেতু x আছে তাহলে 3 কোথায় আছে? এখানে আছে এবং এখানে আছে, তার মানে এটা দুইটার যে কোনো একটাই অ্যান্সার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের y এর মান বের করতে জানতে হবে। তাহলে y ইকুয়াল, আমরা যদি 2 নং সমীকরণে y এর মানটা বসাই, তাহলে y ইকুয়াল কি আসে বলেন তো দেখি? এই 5xটা এইদিকে চলে আসে, তাহলে 21 মাইনাস 5 ইন্টু x এর মান 3। ওকে, আমি কিন্তু এক লাইন কম শর্ট করালাম, মানে এইখানে আমি মানটা বসিয়েছি। দেখেন তাহলে y ইকুয়াল কি আসে? বা 21 থেকে 5, 3 5 15 বাদ গেলে কত থাকে? 6। তাহলে সুতরাং y ইকুয়াল টু 6। তার মানে আমরা বলতে পারি নিঃসন্দেহে আমাদের এখানে আমাদের কি হবে বলেন তো দেখি? আমাদের কিন্তু এখানে হবে মান কত হবে? মান কিন্তু আমাদের হবে y ইকুয়াল টু যেহেতু 6, তার মানে আমরা ব্র্যাকেট দিলাম। তাহলে x এর মান কত? x এর মান 3 আর y এর মান কত বের করেছি? 6। তাহলে 3,6। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, এরপর আমরা 7-এ চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন, সূচকের একটা অঙ্ক এটা। তো সূচক সম্পর্কে ভালো ধারণা না থাকলে কিন্তু অঙ্কটা আপনারা করতে পারবেন না। কারণ কি? কারণ এখানে ইনভার্সের একটা ক্যালকুলেশন রয়েছে। আমি অঙ্কটা আগে তুলি। উপরে 1, তার নিচে 2, মানে হাফ আছে, ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3, এই 2 বরাবর প্লাস 1 আছে, ইকুয়াল কত আছে? 5। তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে? আমরা শুরুতেই এই যে হাফ রয়েছে, এই হাফকে বা আমরা লিখতে পারি কিন্তু 2 ইনভার্স, এভাবে লিখতে পারি, নিশ্চয়ই জানেন আপনারা। ইন্টু গুণ আছে, ইন্টু চিহ্ন দিলাম, 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল এই 1 প্লাস আকারে আছে, এদিকে আসলে মাইনাস হয়, তার মানে কত হয়? 5-এর থেকে একবার দিলে 4। তাহলে বা আমরা এই 2 এর মধ্যে একটা 2 নিতে পারি, তাহলে -1 ইন্টু আছে, তার মানে প্লাস, তাহলে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল 4কে লিখতে পারি 2 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি, বা 2 টু দি পাওয়ার উপরে কত হয়? x মাইনাস 4 হয় কিনা? অবশ্যই x মাইনাস 4 হয়, যে -3 আর -1 -4, তাহলে ইকুয়াল টু 2 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা জানি বেজ আর বেজ সমান হলে কাটা যায়, তাহলে সুতরাং আমরা লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল 2, এই যে পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2। তাহলে বা x ইকুয়াল টু 4, ওইদিকে গেলে কত হয়? -4 প্লাস 4 হয়ে যায়, তাহলে সুতরাং x এর মান আমরা কত পেলাম? 6 পেলাম। তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, এবার আমরা 8-এ চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, লগ বেজ রুট ওভার 8, লগ বরাবর রয়েছে x ইকুয়াল 3 এবং ভগ্নাংশ করে রয়েছে 1/3 বা 1/3। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা করব অঙ্কটা? আমরা আগে অঙ্কটা তুলব। লগ বেস কত আছে আমাদের? স্কোয়ার রুট 8, লগ বরাবর আছে x ইকুয়াল, এটাকে যদি আমরা ভাঙাই, 3 3 9 আর 10, তাহলে নিচে 3 আর উপরে কত? 10। ঠিক আছে, তাহলে বা আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, অর্থাৎ x ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে, তাই আমরা করব কি, লগটা তুলে দিব। লগটা তুলে দিলে কি হয় দেখেন, রুট ওভার 8 এরা পরস্পর স্থান পরিবর্তন করবে, অর্থাৎ x এর জায়গায় 10/3 আসবে, আর 10/3 এর জায়গায় x আসবে। তার মানে x এর জায়গায় পাওয়ার আকারে উপরে 10/3 চলে আসলো, ইকুয়াল এটার জায়গায় x চলে গেল। নিশ্চয়ই আপনারা তারতম্যটা বুঝতে পেরেছেন যে লগ তুলে দিলে কি ঘটনাটা ঘটে, অর্থাৎ এই লেভেলে যে জিনিসগুলো রয়েছে তারা স্থান পরিবর্তন করে যায়। তাহলে বা এই রুট ওভার 8কে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি? আমরা লিখতে পারি, দেখেন আগে, এই ধরেন আমরা রুটটাকে রুটে রাখলাম, এই যে 8কে আমরা 2 এর উপর কিউব লিখতে পারি, নিশ্চয়ই পারি, কেননা 8 মানে 2 এর উপর কিউব, তার উপরে কত আছে? তার উপরে 10/3 আছে, ইকুয়াল আছে x। তাহলে বা আমরা এবার করতে পারি কি, এই যে রুট ওভার 2 কিউব, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, এখানে কিছু না থাকা মানে 2 থাকা, তাহলে এই 2 নিচে আর এই 3 কোথায়? উপরে। দেখেন আমরা রুট তুলে দিলাম, তুলে দিয়ে এবার ব্র্যাকেট দিয়ে উপরে 10/3 আছে, আমরা 10/3 লিখে ফেললাম, ইকুয়াল হচ্ছে x। আচ্ছা, এবার এই পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর 3 কাটা, 2 আর 10 কাটলে 5 2 10, তাহলে সুতরাং আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে x। পুরোটাকেই যদি আমরা ঘুরাই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল টু 2 এর উপর 5 মানে কত?
পাওয়ার 5 মানে হচ্ছে 32। তার মানে সুতরাং এক্স এর মান আমরা কত পেলাম? 32 পেলাম। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। ওকে, এরপর আমরা 9-এ চলে যাব। 9 নম্বর অঙ্কটা দেখেন। এই অঙ্কটা সম্পর্কে আমার কিছুটা দ্বিমত আছে, কেননা অঙ্কটাতে হয়তো অ্যান্সারগুলো ভুল আছে। আমি 100% শিওর না, তারপরেও আমি একটু চিন্তা করে দেখেছি যে এখানে কিন্তু উত্তরটা মানে রিলেভেন্ট নয়। ওকে, তাহলে 1 হতে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? তাহলে বলা হচ্ছে 1 হতে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। এই রকম সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 1 হতে 1000-এর মধ্যে খুঁজে বের করি, তাহলে শুরুতে 30, তারপরে 30 দুগুণ 60, 3 × 90, এইভাবে চলতে চলতে 100-র কাছাকাছি সংখ্যা আমাদের কত পাবো? 990। তাহলে আমরা যদি এটা হিসাব করি এই সংখ্যাগুলোকে, তাহলে আমরা মোট কতটা সংখ্যা পাবো? আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 33টার মতো সংখ্যা হবে। ওকে, আমরা যদি সংখ্যাগুলো সিরিয়ালি লিখি, তাহলে আপনারা দেখেন একটু, আমি সিরিয়ালি সংখ্যাগুলো লিখছি। হ্যাঁ, ডিটেলস বোঝার জন্য আমি কিন্তু এই জিনিসটা আপনাদের লিখেই দেখাচ্ছি। 90-এর পর কত হবে? 120। আপনারা একটু 30-30 গ্যাপে বসায় যান। 120-এর পর হবে 150, তারপরে হবে 180, তারপরে 210, তারপরে কত হবে? 240, এরপরে 270। ওকে, একটু খেয়াল করবেন যেন ভুল না হয়। তারপরে 300, 300-র পরে হবে কত? 330, 360, দেখেন 390, এভাবে কিন্তু হচ্ছে। 390-এর পরে 420, 420-এর পরে 450। ওকে, একটু ধৈর্য ধরে আপনারা বোঝার চেষ্টা করেন যে কেন অঙ্কটা ভুল। তাহলে 450-এর পরে 480, তারপরে 510, 30 করে ডিস্টেন্স যাচ্ছে, 540, তারপরে কত হচ্ছে? 570। ওকে, তারপরে হচ্ছে 600 সরাসরি, তারপরে 630, 630-এর পরে কত হবে? 660, 660-এর পরে 690। ওকে, 690-এর পরে কত হচ্ছে? 720, তাই না? যেহেতু 30 করে যোগ। 720-এর পরে 750, 750-এর পরে 780, 780-র পরে 810, 810-এর পরে 840, 840-এর পরে 870। ওকে, 870-এর পরে কত হচ্ছে? 870-এর পরে 900, 900-এর পরে হচ্ছে 930, এরপরে 960, এরপরে 990। ওকে, আমরা কিন্তু 990-এর পরে দেখতে পাচ্ছি 1000 পার হয়ে যাচ্ছে। তাহলে 1 হতে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা এই কয়েকটা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যাগুলো আমরা বের করলাম, ওকে, মোট কতটা সংখ্যা হলো? তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, মোট 33টা সংখ্যা 1 হতে 1000 পর্যন্ত, যেগুলো 30 দ্বারা বিভাজ্য। এখন আপনারা হয়তো বলবেন যে ম্যানুয়াল প্রসেসে অনেকটা সময় কনজিউম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কোনো শর্টকাট মেথড নেই যে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে সেটা বের করার? অবশ্যই আছে। সেটা কি, সেটা একটু আমি দেখাই দিচ্ছি। তো মনে রাখেন 1000-কে যদি আপনারা 30 দ্বারা ভাগ করেন, ওকে, তাহলে 0 0 কাটা, তাহলে 3 দিয়ে 100-কে কাটলে 3 33 99, তাহলে 33 দশমিক সামথিং আসে। তাহলে পূর্ণ সংখ্যা আসে কত? 33। তাহলে এই কারণে এখানে টোটাল সংখ্যা আছে মোট 33টা। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য কয়টা সংখ্যা আছে সেটা বের করার প্রসেস কিন্তু এটা। আমি যদি শুরুতেই এটা বলে দিতাম তাহলে কিন্তু অনেকেই আপনারা মানে মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেত যে কিভাবে হচ্ছে বিষয়টা। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু একেবারে ইলাবোরেট করে আপনাদেরকে ব্যাখ্যা করছি। এবার আরেকটা কন্ডিশন কিন্তু ছিল যে সেগুলো আবার 16 দ্বারা বিভাজ্য নয়। ওকে, সেগুলো কি দ্বারা? 16 দ্বারা বিভাজ্য নয়। সেই ধরনের সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে যে এগুলোর মধ্যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়। তা আমরা দেখতে পাচ্ছি যে 30 তো 16 দ্বারা বিভাজ্য নয়, 60ও 16 দ্বারা বিভাজ্য নয়, 90ও 16 দ্বারা বিভাজ্য নয়, হ্যাঁ, 120ও 16 দ্বারা বিভাজ্য নয়, 150ও নয়, 180ও 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 210ও নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 240-কে 16 দ্বারা ভাগ করা যায়।
আমরা যদি 240কে 16 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 16, তাহলে 16 1 16, 17 18 19 20 21 22 23 24 থাকলো 8 80, তাহলে 5 16 80। তার মানে এই 240কে আবার 16 দ্বারা ভাগ করা যায়, কিন্তু কন্ডিশন বলতেছে 16 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যাটা এখান থেকে বাদ যাবে। ওকে, যেহেতু কন্ডিশন দুটো, যে 1 থেকে 1000-এর মধ্যে সেই সংখ্যাগুলোকেই নির্বাচন করতে হবে যেগুলো 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এই লিস্টের মধ্যে দেখি যে কোন কোন সংখ্যা 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা সংখ্যা রয়েছে কত, 480, এটাকে 16 দ্বারা ভাগ করা যায়, তাই এটা হবে না, এটা ক্রস, যেহেতু বলেছে 16 দ্বারা বিভাজ্য নয়, তাই না? আচ্ছা, আর একটা সংখ্যা রয়েছে যেটা 720 সংখ্যাটা 16 দ্বারা হচ্ছে বিভাজ্য হচ্ছে, তার মানে এটা বাদ। ওকে, আর একটা সংখ্যা হচ্ছে 960, এটাও 16 দ্বারা বিভাজ্য, তার মানে কয়টা বাদ যাচ্ছে, এখানে 33 থেকে 4টা বাদ যাচ্ছে। ওকে, তো এখন আপনারা হয়তো চিন্তা করছেন যে এইটা বের করার কি কোনো শর্টকাট ওয়ে আছে? হ্যাঁ, এটা বের করারও শর্টকাট ওয়ে আছে, যেভাবে আপনারা বের করতে পারেন। তো আমি ম্যানুয়াল সিস্টেমে আপনাদেরকে বোঝালাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি 33 থেকে এই 4টা আবার বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা, 29টা। কিন্তু এই 29 তো এখানে কোনো অপশনেই নাই, তাই এই অঙ্কটার অ্যান্সার ভুল রয়েছে, আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি। আরও যাচাই বাছাইয়ের দরকার আছে যে এটা আবার মানে বুঝতে ভুল হলো কিনা, ঠিক আছে? তো আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি যে এই অঙ্কটা ভুলই দেওয়া আছে। তবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দুই একটা থাকেই, যেটা টাইম কনজিউমিং অঙ্ক। হ্যাঁ, আপনাদের কিন্তু ভুল পথে পরিচালিত করতে পারে, আপনারা যদি বেশি সময় দিয়ে ফেলেন অন্য প্রশ্নে আপনারা অনেক কম সময় পাবেন। এই জন্য এই ধরনের অঙ্ক আপনাদের অ্যাভয়েড করতে হবে। যেটা দেখবেন 1 মিনিট বা 1.5 মিনিট সময় খেয়ে ফেলেছে কিন্তু অঙ্ক হচ্ছে না, সেটাকে আপনি ওই অবস্থায় রেখে দিয়ে অন্য জায়গায় চলে যাবেন, ঠিক আছে? আর অঙ্ক করতে হয় সবার শেষে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ধরে ধরে শিখতে হবে। হ্যাঁ, একদিনে কিন্তু সম্ভব না, ধীরে ধীরে বিল্ড আপ করতে হবে আপনার যে ফাউন্ডেশন বা আপনার যে বেসিক রয়েছে সেটাকে। এই জন্য আমাদের যে বেসিক কোর্সটা আছে সেটা করার জন্য আমি বলি, আমি আরেকবার নম্বরটা দিয়ে দিচ্ছি, 01642702760। কোর্সটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, 1-2টা ক্লাস হয়েছে। আপনারা অবশ্যই কোর্সে জয়েন করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন। ওকে, তো এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? 16 পাই বর্গ সেন্টিমিটার, 32 পাই বর্গ সেন্টিমিটার, 36 পাই বর্গ সেন্টিমিটার নাকি 48 পাই বর্গ সেন্টিমিটার? ওকে, তো এই ধরনের অঙ্ক বের করার জন্য আপনাদের তলগুলির মোট ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই বের করার জন্য মানে হচ্ছে জানা থাকতে হবে আপনাদের, না হলে কিন্তু অঙ্ক আপনারা করতে পারবেন না। তো সূত্র কি? সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস এইচ। আপনারা নিশ্চয়ই জানেন r মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, আর এইচ মানে হচ্ছে হাইট বা উচ্চতা। তাহলে 2 পাই r এর মান ইন্টু কত, r এর মান যেহেতু ব্যাসার্ধ 2 বলা আছে তাহলে 2 প্লাস এই r এর মান হচ্ছে 2 প্লাস এইচ হাইট বা উচ্চতা বলা আছে কত, 6। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো দেখি? তাহলে আমরা বলতে পারি, দেখেন এখানে যে 2 দুগুণ 4, তাহলে 4 পাই, আর এই যে 6 এর 2 8, তাহলে ইন্টু 8, তাহলে 4 8 কত, 32 পাই। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 32 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটা, জাস্ট সূত্রটা আপনাদের জানলেই অঙ্কটা আপনারা করতে পারবেন। তবে সূত্র এই ধরনের অঙ্কের কিন্তু আপনাদের অনেক সময় মনে থাকে না, এই কারণে এটাকে আমরা হার্ড লেভেলের অঙ্ক বলতে পারি বা মিড লেভেলের অঙ্ক বলতে পারি, ঠিক আছে? এবার আমরা 11তে চলে যাব। 11 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো খুবই সহজ একটা অঙ্ক এটা। তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব যেটার দুইটা কোণের পরিমাণ 28 ডিগ্রি আর 62 ডিগ্রি। তার মানে আমরা তো জানি নিঃসন্দেহে যে হচ্ছে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজটা আমরা ধরে নিলাম যে একটা কোণ হচ্ছে 28 ডিগ্রি, তাহলে 28 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 62 ডিগ্রি। ওকে, আপনারা হয়তো এখন মনে মনে ভাবছেন যে সমকোণী ত্রিভুজ হবে, আমি কিভাবে বুঝলাম? দেখেন বুঝলাম কিভাবে। আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, সেটা সমকোণী ত্রিভুজ। আপনারা যোগ করেন 28 ডিগ্রি আর 62 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে বাকিটা কত? অবশ্যই 90 ডিগ্রি, কেননা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি।
তাই আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা হচ্ছে নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। এটা অনেক সহজ একটা অঙ্ক দিয়েছিল, আপনারা নিশ্চয়ই অনেকে করতে পেরেছেন যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন, এবং এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। এবার আমরা 12তে চলে যাব। 12 নম্বর অঙ্কটা বলা হচ্ছে কি যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে, আচ্ছা তাহলে আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা দাগ দেই। তো ধরলাম এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যেটা হচ্ছে 4 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু, তার মানে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4, এটাও 4, এটাও 4, প্রত্যেকটা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র। এই পর্যন্ত আসলাম। বলা হচ্ছে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। পরিলিখিত শব্দের অর্থ হচ্ছে মানে এই বর্গক্ষেত্রটার চারদিকে এইভাবে টাচ করে একটা বৃত্ত অঙ্কন করা। ওকে, যাই হোক একটু বাঁকা হচ্ছে আমার, তো একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম যেটা হচ্ছে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল জানতে চাচ্ছে। তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পাই তো আমরা জানি, যেহেতু প্রত্যেকটার সাথে পাই দেয়া রয়েছে, তাহলে পাইয়ের আমাদের মান বের করতে হবে না, পাই থাকবে। তাহলে আর মানে হচ্ছে কি? আর মানে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে আমাদের অবশ্যই ব্যাসার্ধটা বের করতে হবে। তো যেহেতু এইটা একটা বর্গক্ষেত্র যেটার প্রত্যেকটা বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে এটার ব্যাস কত হবে বলেন তো দেখি। এপাশ থেকে এপাশে যেটা যাবে সেটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার কর্ণ। তাহলে এই বর্গক্ষেত্র তার কর্ণ হবে আমাদের 4√2। কেন? আমরা জানি যে একটা বাহু হচ্ছে 4, তাহলে তার কর্ণ হচ্ছে 4√2 আমরা জানি। তাহলে তার অর্ধেক কত? তার অর্ধেক হচ্ছে নিঃসন্দেহে আমরা বলতে পারি 2√2। তাহলে তার অর্ধেক, তার মানে এইখান থেকে আমি একটু অন্য কালার ব্যবহার করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত বৃত্তটার ব্যাসার্ধ নিশ্চয়ই, তাহলে এটার মান হচ্ছে 2√2। তাহলে আমরা বলতে পারি পাই 2√2 তার উপর কি হোল স্কোয়ার। তাহলে পাই ইন্টু 2 উপরে স্কোয়ার ইন্টু √2 উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটা যাচ্ছে। তাহলে পাই ইন্টু 2 দুগুণ 4 ইন্টু 2, তাহলে 4 দুগুণ কত? 8 পাই। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। ঠিক আছে, এরপর আমরা 13 নম্বরে চলে যাব। 13 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কি কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? ওকে, CONIC। আপনারা পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক বা বিন্যাস সমাবেশের অঙ্ক যারা করেছেন তাদের কাছে এই অঙ্কটা কোনো ব্যাপারই না, অনেক সহজ। তো আমাদের শুরুতে লিখতে হবে CONIC, কনিক। এখানে বর্ণ কয়টা? 1 2 3 4 5টা, তার মানে আমরা দিব 5 ফ্যাক্টোরিয়াল। দেওয়ার পর যদি কোনো রিপিট বর্ণ থাকে তাহলে সেটার ফ্যাক্টোরিয়ালটা নিচে বসাতে হবে। তাহলে রিপিট আছে সি এবং সি, তাহলে দুইটা সি আছে যেহেতু, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল নিচে। আর এই ফ্যাক্টোরিয়াল যার সাথে থাকবে সেটা মানে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে সংখ্যাগুলো গুণ। তাহলে 5 গুণন 4 গুণন 2 গুণন 1 গুণন 3, সরি আমি 3 এখানে মিস করে ফেলেছি, তাহলে হবে 3 গুণন 2 গুণন হচ্ছে 1। ঠিক আছে, আর 2 মানে কি 2 গুণন 1, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে কত হলো? 3 4 5 20, 3 20 60। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 60। তাহলে কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হচ্ছে 60 বা 60। এবার আমরা 14 নম্বরে চলে যাচ্ছি। যদি a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x ইজ টু x হলো 5 7 দ্বারা বিভাজ্য, এটাকে বলা হয় x সাজ দ্যাট x। ওকে, এবং x লেস দেন 150 হয়, তবে পাওয়ার অফ a এর সদস্য সংখ্যা কত? ওকে, অঙ্কটা অসমতা এবং সেট সংক্রান্ত। তো আমাদের a এর মান আগে খুঁজে বের করতে হবে, a ইকুয়াল কত হবে। তাহলে বলা হচ্ছে x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x এর মান হচ্ছে 150-এর চেয়ে ছোট। তাহলে আমরা 5 এবং 7 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে, তাহলে 5 আর 7 এর লসাগু কত? 35। তাহলে 35 একটা সংখ্যা, 35 দুগুণ 70 একটা সংখ্যা, 3 35 105 একটা সংখ্যা, আর 105-এর সাথে 35 যোগ করলে 140 একটা সংখ্যা। এই চারটা সংখ্যা দ্বারা মানে হচ্ছে এই চারটা সংখ্যা 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং এরা সবাই 150-এর চেয়ে ছোট। আমরা লসাগু করে এভাবে বের করতে পারি। এখন বলা হচ্ছে পাওয়ার অফ a, অর্থাৎ a এর শক্তি সেট। তাহলে পাওয়ার অফ a ইকুয়াল আমরা বলতে পারি কি যে 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে এখানে 4টা যেহেতু উপাদান, n হচ্ছে উপাদান সংখ্যা, 2 টু দি পাওয়ার 4, তার মানে 16। আমরা বলতে পারি যে এর সদস্য সংখ্যা হচ্ছে কয়টা? 16টা। যদি বলতো যে পাওয়ার অফ a এর প্রকৃত সদস্য সংখ্যা কত, তাহলে উত্তর হতো কিন্তু 15টা।
তার মানে এই মূলটা বাদ যেত সেখান থেকে, তাহলে হতো 15টা। যদি প্রকৃত শব্দ থাকে তাহলে 15টা, আর যদি না থাকে তাহলে 2⁴ যা আছে সেটাই হচ্ছে অ্যান্সার। তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ। এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। 15 নম্বরটা দেখেন। 15 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এটা সম্ভাবনার একটা অঙ্ক। তো আমরা সম্ভাবনার সূত্রটা আপনাদের একটু জানাই দিই। সম্ভাবনা ইকুয়াল আমরা বলতে পারি নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হলো অনুকূল ঘটনা। ওকে, মনে রাখবেন, উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা। তো একটা হচ্ছে সম্ভাবনায় যতগুলো ঘটনা থাকে সবগুলোর যোগফল হচ্ছে মোট ঘটনা। তাহলে 5টা নীল বল আছে, 10টি সাদা বল আছে আর 20টি কালো বল আছে। 20 আর 10 30 আর 5 35, তাহলে মোট ঘটনা হচ্ছে এখানে 35। এবার অনুকূল ঘটনা হচ্ছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সাদা বল আছে কয়টা? 10টা। তাহলে সাদা বল ছাড়া অন্য বল আছে কয়টা? 5টা আর 20টা, অর্থাৎ 5টা নীল আর 20টা কালো, 20 আর 5 25টা। তাহলে সাদা হবে না এমন বলের সংখ্যা 25, যেটা অনুকূল ঘটনা। তাহলে 5 5 25, 5 7 35, তাহলে উপরে 5 তার নিচে কত? 7। তার মানে আমরা বলতে পারি যে আমাদের খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। তো এই হচ্ছে গাণিতিক যুক্তি অংশের 15টা অঙ্ক 46তম বিসিএসের। তো আমি নিশ্চিত আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখেছেন। কোনো অঙ্কে যদি আপনাদের প্রবলেম মনে হয় বা অঙ্কটাতে যদি কিছুটা সমস্যা পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আর ভালো লাগলে সেটাও জানাবেন। পাশাপাশি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।